নমস্কার, আমার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে কুশলে আছেন। আজ আমি যে গল্পটি পড়ছি তার নাম আমি কান পেতে রই, লেখক প্রচেত গুপ্ত। কে কে কথা বলল? কে ডাকলো আমাকে? এখন অনেক রাত। কটা বাজে? 1টা 2টো। জোর বৃষ্টি পড়ছে। আমাদের বাড়িতে বৃষ্টির নানা রকম আওয়াজ হয়। কার্নিশে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ে, জানলার শার্সিতে জল পড়ে সরসর আওয়াজে। বারান্দার টিনের চালে বৃষ্টি লাফায় ঝমঝম করে। একটু কান পাতলেই ঘর লাগোয়া জাম গাছটা থেকে জল পড়বার টপ টপ আওয়াজ পাওয়া যায়। সব থেকে বেশি আওয়াজ আসে আমাদের বাড়ির পিছনের পুকুরটা থেকে। সেখানে বৃষ্টি ঝুমঝুম শব্দে বিরাট মাতামাতি করে। অনেকক্ষণ শুনলে মনে হয় কেউ পায়ে ঘুঙুর বেঁধে নাচছে। আরও আছে, আমাদের বাড়ির উঠোনটা নিচু। বৃষ্টি এক পশলা হলো কি হলো না, জল জমবে। সেই জমা জলে বৃষ্টি পড়লে কল কল আওয়াজ হয়, হতেই থাকে। বৃষ্টি থামবার পরও সেই আওয়াজ থামতে চায় না। মনে হয় বৃষ্টি থামেনি, কখনো থামবে না। আর যদি এসবের সঙ্গে ঝোড়ো হাওয়া দেয় তাহলে তো কথাই নেই। বাতাস আর বৃষ্টি মিলে শো শো আওয়াজ দেবে। বৃষ্টির যে এত রকম আওয়াজ হয় আমার জানা ছিল না। আমার বাপের বাড়ি শহুরে ফ্ল্যাটে, সেখানে এসব বোঝার সুযোগ ছিল না। ধারে ফ্ল্যাটে রোদ মেঘ বৃষ্টি সব এক। বিয়ের পর এই আধা গাঁ আধা মফস্বলে এসে দেখলাম, তাও নিজে দেখতে পেতাম না। আমার বর আদিত্য আমাকে দেখালো নাকি শোনালো। অনেক সময় শোনাও এক রকমের দেখার মতো লাগে, বৃষ্টিকে নতুন করে দেখা। আদিত্য আওয়াজ আলাদা আলাদা করে চিনিয়েছে। বিয়ের সপ্তাহখানেক পরে এক উথাল পাথাল বৃষ্টির দিনে আমার বর্ষণ শিক্ষা হয়েছিল। নিতা, আমার এখানে বৃষ্টির অনেক রকম আওয়াজ হয়, তুমি কি শুনতে পাচ্ছ? আমি অবাক হয়ে বলেছিলাম, কত রকমের আওয়াজ? কই না তো, একটাই তো আওয়াজ, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আদিত্য হেসে বলেছিল, এক রকম আওয়াজ কোথায়? মন দিয়ে শোনো, ভালো করে মন দাও। আমি মন দিয়ে শুনতে গেলাম, কিছু বুঝতে পারলাম না। বৃষ্টির আওয়াজ এমন কি জটিল ব্যাপার যে মন দিয়ে শুনতে হবে? কই, আমি তো অনেক রকম কিছু পাচ্ছি না। বৃষ্টির আবার অনেক রকম আওয়াজ হয় নাকি? আদিত্য আমার ঠোঁটের উপর আঙুল রেখে বলেছিল, চুপ করো নবনীতা। দেখো, টিনের চাল থেকে একরকম আওয়াজ আসছে, গাছের পাতা থেকে আরেক রকম, উঠোনের জমা জলে অন্য রকম আওয়াজ পাচ্ছ না? পিছনের পুকুরে কেমন জলে জলে দাপাদাপি লেগেছে শুনছো? কান পাতো, ভালো করে কান পাতো নবনীতা। বলতে বলতে আদিত্য উত্তেজিত হয়ে পড়ে। দুপুরের মেঘ আলোতেই দেখি তার চোখ জলজল করছে। ওর এই উত্তেজনায় আমি অবাক হই। বৃষ্টি নিয়ে এত উৎসাহ, এত বাড়াবাড়ি! বাহ, আমার বরটা বেশ মজার আছে তো। এবার আমি ঘাড় কাত করে কান পাতি, চুপ করে থাকি কিছুক্ষণ। মনে হয় সত্যি তো, একটু একটু যেন বুঝতে পারছি। ওই তো পুকুরের আওয়াজ, গাছেরটাও শুনতে পাচ্ছি।
টিনের চালের ঝমঝম তো একেবারে স্পষ্ট। উঠোন থেকে কলকল শব্দ আসছে, কোনো পাইপ বেয়ে ঝরঝরিয়ে জল পড়ছে। ছাদের পাইপ, সত্যি অনেক রকম আওয়াজ হচ্ছে। আদিত্য আমার মুখ দেখে খুশি ভাব বুঝতে পারল, কাঁধে হাত রাখল। কি ঠিক বলেছি তো? এবার বিশ্বাস হলো? আমি বিড়বিড় করে বললাম, আলাদা আলাদা আওয়াজ বুঝতে পারছি, কিন্তু জড়িয়ে যাচ্ছে। আদিত্য এগিয়ে এসে আমার কানের কাছে মুখ নিল, চাপা গলায় বলল, একটা একটা করে শোনো নবনীতা, একটা করে আওয়াজ। যখন গাছেরটা শুনবে তখন পুকুর বাদ দিয়ে দাও, যখন উঠোন শুনবে টিনের চালার কথা ভুলতে হবে। জমা জলের সঙ্গে কার্নিশে পড়া জল মিশিয়ে ফেললে মজা নষ্ট। আমি কপালে ভাঁজ ফেলে বললাম, দূর, এরকম আবার হয় নাকি? আদিত্য আমার গাল থেকে মাথার চুল আলতো হাতে সরিয়ে দিয়ে বলল, কেন হবে না? প্র্যাকটিস করলেই হবে, সময় লাগবে। সবে তো 1 সপ্তাহ হলো এই বাড়িতে এসেছো, বর্ষা শুরু হয়েছে, এই বর্ষায় প্র্যাকটিস করবে। এটা অনেকটা তোমার ওই জল তরঙ্গের মতো, এক একটা রেটে এক একটা আওয়াজ। পরের বছর দেখবে সব আলাদা করে বুঝতে পারছো। আমি অস্ফুটে বললাম, বাহ। আদিত্য মুচকি হেসে বলল, আরও মজা আছে। আবার কি মজা? আদিত্য বলল, ইচ্ছে করলে তুমি নতুন নতুন আওয়াজও আবিষ্কার করতে পারবে। আমার মুখ হাঁ হয়ে গেল। বললাম, নতুন আওয়াজ? বৃষ্টির নতুন আওয়াজ? এসবের পরেও? আদিত্য আরও আমার গা ঘেঁষে এলো, হেসে বলল, হ্যাঁ নবনীতা, এসবের পরেও আওয়াজ আছে, তোমাকে খুঁজে নিতে হবে। আমি মুগ্ধ হয়ে আদিত্যর দিকে তাকিয়ে রইলাম। আদিত্য আমাকে এক হাতে জড়িয়ে ফিসফিস করে বলল, বৃষ্টির এই আওয়াজের সঙ্গে যদি ভালোবাসার শব্দ মেশে, তাহলে আরও সুন্দর হবে, তাই না নবনীতা? আমি লজ্জা পেয়েছিলাম। বিয়ের প্রথম দিক, বর এরকম ঘন করে ভালোবাসার কথা বললে লজ্জা তো পাবই, তবে ভালো লেগেছিল খুব। বুঝতে পেরেছিলাম আমি একজন চমৎকার মানুষকে বিয়ে করেছি। বৃষ্টিভক্ত মানুষ কখনো খারাপ হয় না। বৃষ্টির মতোই তার মন ভালো হয়, বৃষ্টির মতোই সে অন্যের মন ভালো করতে জানে। বৃষ্টি যেমন শুদ্ধ স্বচ্ছ, এই মানুষ নিশ্চয় তেমন। বৃষ্টির ফোঁটার মতো টলটল করছে। আদিত্য শুধু বৃষ্টির মতো সুন্দর নয়, বৃষ্টির মতো রোম্যান্টিকও। রোম্যান্টিক মানুষ না হলে কেউ এমন সুন্দর করে বৃষ্টির আওয়াজ শুনতে পায়? আমি নিশ্চিন্ত হলাম, মানুষটা আমাকে ভালোবাসবে, এত ভালোবাসবে যে আমি পাগল হয়ে যাব। ভাগ্যিস হুট বলতে বিয়েটা হয়েছে আমার। আমার দাদা বৌদিকে আমি মনে মনে 1000 বার কৃতজ্ঞতা জানালাম। সম্বন্ধ আসবার পর তারা দ্বিতীয়বার চিন্তা ভাবনা করেননি, খোঁজ খবর নিয়ে সময় নষ্ট করেননি। দাদা খুশি হয়ে বলেছিল, আমার মানুষ চিনতে ভুল হয় না। বৌদি গদগদ হয়ে বলেছিল, কি সুন্দর করে কথা বলে। তখন আমি গা করিনি। ঘাড় থেকে নামানোর জন্য সব সম্বন্ধতেই দাদা বৌদি এরকম বলতো। দাদা বলল, সব থেকে বড় কথা, ঝাড়া হাত পার মানুষ, শ্বশুর শাশুড়ি ননদের ঝামেলায় পড়বি না নিতা। বৌদি হেসে বলল, ছোট হলে কি হবে, নিজের বাড়ি, কলকাতা থেকে না হয় একটু দূরেই, তাতে কি সমস্যা? কোনো সমস্যা নেই, নিতা তো আর কলকাতায় চাকরি করতে আসে না। আমার বিয়ে দূরে হোক, দাদা বৌদি তাই চাইতো, ঘন ঘন যেন ওদের কাছে গিয়ে না উঠতে পারি। দাদা একটু চুপ করে থেকে বলল, ছেলে অতি ভালো,
কিছু চায় না, একটাই দাবি। আমি মুখ তুললাম। পাত্রের দাবি দেওয়া শুনলে ছেলে কেমন বোঝা যায়। এই ছেলে কি চাইছে? দাদা হেসে বলল, বলেছে বিয়ের অনুষ্ঠান খুব সামান্য করতে হবে, যেটুকু না করলেই নয়। আমি কোনো কিছুতেই খুশি হইনি, মাথাও ঘামাইনি। ঘামিয়ে কি করব? দাদা বৌদির ঘাড়ে বসে খেতে নিজেকে খুব ছোট লাগতো। ভাবতাম যা খুশি একটা বিয়ে হয়ে যাক, যেমন খুশি। বিয়ের পর মনে হলো আমার বিয়ে মোটেই যা খুশি হয়নি। আমার বিয়ে খুব ভালো হয়েছে। আদিত্য যদি অন্য মেয়ের কাছে চলে যেত, ইস, আমি কল্পনাও করতে পারছি না, ভাবতেই হিংসে হচ্ছে। আমার মন ভালো হয়ে গেল। আমি 7 দিনের পরিচিত আদিত্যকে ভালোবেসে ফেললাম। মানুষের কারণে ভালোবাসা নয়, বৃষ্টির কারণে ভালোবাসা। কি হলো নিতা? উত্তর দিচ্ছ না কেন? শুনতে পাচ্ছ না? বৃষ্টির ঝপঝপ আওয়াজ ছাপিয়ে ডাকটা ফের কানে এলো। আমি সাহসী মেয়ে। ছোটবেলা থেকে বাবা মা ছাড়া থাকলে মেয়েকে সাহসী হতে হয় না। দাদা বাইরে চাকরি করতে চলে যেত, বাড়িতে আমি একাই থাকতাম। চট করে ভয় পেতাম না। আজ বুকের ভেতর ছ্যাঁত করে উঠল। কে কথা বলছে? ঠিক শুনলাম? অবশ্যই নয়। কে কথা বলবে? ঘর অন্ধকার, আমি একা শুয়ে আছি। শুধু এই ঘরে আমি একা তো নয়, আমাদের 2.5 কামরা ছোট্ট একতলা বাড়িতেই আমি একা। কথা বলবার মতো কেউ নেই। আমি ভুল শুনেছি, শরীর ভালো নেই। সকাল থেকেই গা ম্যাচ ম্যাচ করছিল, বিকেলের পর অল্প জ্বর এসেছে, দুর্বল লাগছে। দুর্বল শরীরে অনেক রকম ভুল হয়, ভুল দেখা, ভুল শোনা। এটাও সেরকম কিছু একটা হয়েছে। আমি পাশ ফিরে শুলাম। এখন বেশি বাজে না, খুব বেশি হলে 11টার কিছু এদিক ওদিক হবে। বৃষ্টির দিন বলে বেশি রাত মনে হচ্ছে। বৃষ্টির দিন নয়, বৃষ্টির রাত। সন্ধে থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামবার নাম নেই। শ্রাবণ মাসে এরকম হয়, বৃষ্টি একবার শুরু হলে আর থামতে চায় না, পড়েই চলে, পড়েই চলে। কখনো আস্তে, কখনো তেড়ে নামছে। যখন তেড়ে নামছে তখন মনে হচ্ছে বৃষ্টি বাইরে নয়, ঘরের ভিতর পড়ছে। পায়ের দিকের জানলাটা খোলা ছিল, খানিক আগে বন্ধ করেছি। বন্ধ করবার সময় দেখলাম ঘরে জল ঢুকেছে, স্যাঁতস্যাঁতে হাওয়া দিচ্ছে, শীত শীত করছে। জ্বর কি বাড়ছে? কি হলো নিতা, সাড়া দিচ্ছ না কেন? আবার ধড়ফড় করে বিছানার উপরে উঠে বসলাম। আবার সেই গলা, এবার অনেক স্পষ্ট, অনেক জোরালো। পুরুষ মানুষের গলা, বয়স্ক পুরুষ মানুষ। পুরুষ মানুষের গলা সাধারণত ভারী আর খসখসে হয়, এই গলা মিহি। একটু আগে এই গলাই তো শুনেছি, ভেবেছিলাম ভুল শুনেছি। গলা কোথা থেকে এলো তা নিয়ে মাথা ঘামায়নি। এবার মনে হলো পায়ের দিক থেকে কেউ কথা বলল। জানলার কাছে কেউ দাঁড়িয়ে আছে, নাকি জানলার ওপাশে? একতলা বাড়ি, জানলার ওপাশে কেউ থাকা আশ্চর্যের নয়। ওদিকটায় পুকুর, মাঝখানে উঁচু পাঁচিল। তাহলে এবারও কি আমি ভুল শুনলাম? কিন্তু এত স্পষ্ট, ভুল এত স্পষ্ট হয়? আমার ঘরের বাইরের পাঁচিল আগে উঁচু ছিল না, জানলা খুললে পুকুরটা পুরো দেখা যেত। আবার বাইরে দাঁড়িয়ে ডিঙি দিয়ে ঘর দেখা যেত। বিয়ের পর একদিন রাতে বাড়ি ফেরবার সময় আদিত্য নিজেই ডিঙি দিয়েছিল। গরমের রাত ছিল, আমি জানলা খুলে রেখেছিলাম। আদিত্য ডিঙি দিয়ে দেখলো আমি খাটে শুয়ে আছি, পোশাক অগোছালো। ঘরে ঢুকে চেঁচামেচি করলো, আমাকে একটা চড়ও মারলো। পরদিন লোক ডেকে পাঁচিল তোলবার ব্যবস্থা করলো। হ্যাঁ, আদিত্য আমাকে মাঝে মাঝে মারধর করে, চড়, ঘুষি, গলা ধাক্কা।
হাতও মুচকে দেয়, কয়েকবার চুলের মুঠি ধরে খাটের কোণায় মাথা ঠুকে দিয়েছে। কপাল ফুলে গিয়েছিল। বৌদি একবার আমার কপালের ফোলা দেখে ফেলল। ওমা, কি হয়েছে নিতা? কপালে চোট পেলে কি করে? আমি তাড়াতাড়ি হাত দিয়ে কপাল ঢেকে বলেছিলাম, ও কিছু নয় বৌদি, আমাদের রান্নাঘরের দরজাটা নিচু, তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে ধাক্কা খেয়েছি। এই প্রসঙ্গে একটা কথা না বললে অন্যায় হবে। আদিত্য সম্পর্কে ভুল ধারণা হবে। আদিত্য কিন্তু নেশা ভাঙ করে না, এমনকি চাও খায় না। যারা নেশা করে বউ পেটায় সে তাদের দলের নয়। সে তার বউকে শান্ত মাথাতেই মারে। কেন মারে? রেগে গেলে মারে, না রেগে গেলেও মারে, আবার ভালোবাসার সময়ও মারতে পারে। প্রথম যেদিন ভালোবাসাবাসির সময় তার লোহার মতো দুটো হাত দিয়ে আমার কাঁধ চেপে ধরল, কোঁকিয়ে উঠেছিলাম। আহ, লাগছে, ব্যথা পাচ্ছি, ছাড়ো আমায়, লাগছে আমার। আদিত্য ওর কালো রোমশ বাঁ পা আমার কোমরের ওপর আড়াআড়ি তুলে দাঁতে দাঁত ঘষে হিস হিস করে বলেছিল, তোমার ব্যথা লাগলে আমার ভালো লাগবে। আমি অস্ফুটে বলেছিলাম, কি বলছো? আমার লাগছে, উফ। আদিত্য আমার গলার উপর মুখ নামিয়ে বলেছিল, ঠিকই বলেছি, শুনতে পাচ্ছ না বাইরে কেমন সুন্দর বৃষ্টি পড়ছে? পাচ্ছ না কত রকম আওয়াজ হচ্ছে? এবার তার সঙ্গে তোমার ব্যথার আওয়াজ মিশেছে, আরো ভালো লাগছে। হ্যাঁ, লাগছে না নিতা? সেদিন হাঁপাতে হাঁপাতে আদিত্য যখন আমাকে ছেড়ে দিয়েছিল, আমি বাথরুমে গিয়ে কেঁদেছিলাম। আমার দুটো কাঁধে আদিত্যর নখের দাগ, রক্তের বিন্দু। এ কেমন মানুষের কাছে এলাম? এ কেমন পিশাচ? আমি কাঁদতে লাগলাম। হ্যাঁ, এ কথাটা ঠিক। বৃষ্টির আওয়াজের সঙ্গে সেদিন দুটো নতুন আওয়াজ মিশেছিল, আমার ব্যথা আর কান্নার আওয়াজ। আগেই তো বলেছি, আমার বর একজন বৃষ্টিভক্ত মানুষ। বৃষ্টি হলে সে তার গান শোনবার যন্ত্রে গান শুনে। অনেক রকম বৃষ্টির গান তার স্টকে আছে। সেসব গান কি যে ভালো, কি যে ভালো। গানের ব্যাপারটা আমি জানতে পেরেছিলাম বিয়ের আরও কটা দিন পরে। তখনও ওর মারের অভ্যেসটা জানিনি। একদিন সকাল থেকে আকাশ কালো করে এলো। আদিত্য বলল, আজ কাজে যাব না, আজ বাড়িতে বসে বৃষ্টির গান শুনব। আমার তো খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। একটা মানুষ বৃষ্টির গান শুনবার জন্য কাজে ছুটি নিতে পারে, এমনটা আমার কল্পনার মধ্যেই ছিল না। ইচ্ছে করছিল এক ছুটে ছাদে চলে যাই, তারপর চিৎকার করে আশেপাশের সবাইকে শুনিয়ে বলি, ওগো তোমরা সবাই শোনো, আমার বর আজ বৃষ্টির গান শুনবে বলে কাজে বেরোয়নি, সে একটা মস্ত ভালো মানুষ। সেদিন সকালে আদিত্যর পাশে বসে আমি পর পর 7টা গান শুনেছি, রবি ঠাকুরের গান। এর মধ্যে অনেকগুলো গান আমি কোনোদিন শুনিনি। গান শুনবো কি করে? আমি যে পরিবেশে যে জীবনযাপন করেছি সেখানে গান শুনবার কোনো সুযোগ ছিল না। সত্যি কথা বলতে কি, আমার ঝোঁকও ছিল না। অন্যের আশ্রয় অনুকম্পায় যাকে বেঁচে থাকতে হয়, তার জীবনে আবার নাচ গান কি সব বেসুরো। আদিত্য সেদিন যেসব গান বাজিয়ে শোনালো তার সবকটা মনে নেই, কয়েকটা মনে আছে। মনে করে করে বলি, বাদল বাউল বাজায় রে এক তারা, একই গভীর বাণী এলো ঘন মেঘের আড়াল থেকে, আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে, উতল হাওয়া বাদল ঝরে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। আরেকটা গান মনে আছে, আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। গানটা বড্ড ভালো। গান যখন শুরু হলো
আদিত্য মিটিমিটি হেসে বলল, কে গাইছে বলো তো নিতা? আমি লজ্জা পেলাম। আমি কি গায়কদের গলা চিনি? আমি তো এই গানই কখনো শুনিনি। বললাম, কে? আদিত্য গদগদভাবে বলল, সুমন। সুমনের গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনলে বুকের মধ্যে গেঁথে যায়। গান বুকে গাঁথা কাকে বলে আমি বুঝি না, কিন্তু গানটা শুনতে শুনতে আমি কেমন যেন আচ্ছন্ন হয়ে গেলাম। ভালো লাগায় গা শিরশির করতে লাগলো। আহারে, কি সুন্দরী না কথা! আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, হায় হায়, বৃষ্টি জল বিষণ্ণ নিঃশ্বাসে, হায়। আমি খাটের উপর হাঁটু মুড়ে বসে সেই হাঁটুতে থুতনি রেখে চোখ বুজে শুনছিলাম আর ভাবছিলাম, বৃষ্টি কখনো বিষণ্ণ হয়? এমন সময় আদিত্য হঠাৎ বলল, নিতা, যাও আমার জন্য বেগুনি ভেজে আনো। বড় বড় বেগুন কাটবে, বেসন যেন দু পিঠেই সমানভাবে লাগে। তেড়া বেঁকা বেসন খেতে পারি না। গান শোনায় বাধা পড়ায় আমি সামান্য বিরক্ত হলাম। বললাম, বাড়িতে বেগুন নেই। আদিত্য বলল, বাজার থেকে নিয়ে এসো। আমি বললাম, এত বেলায় তো বাজার খোলা পাবো না। আদিত্য বলল, তাহলে স্টেশনের কাছে চলে যাও, ওখানে পাবে। নইলে যেখানে পাবে সেখান থেকে নিয়ে আসবে। আমি অনুরোধের ঢঙে বললাম, আজ থাক না, কাল করে দেবক্ষণ। আদিত্য চোখ স্থির করে বলল, না, আজই খাবো। বিয়ের সবে 10 দিন হয়েছে, সামান্য বেগুনি নিয়ে বৃষ্টিভক্ত আদিত্যের এই জেদ দেখে আমার অবাক লাগলো। আমি থতমত খেয়ে গেলাম। বললাম, আচ্ছা, বৃষ্টিটা একটু ধরুক। আদিত্য কঠিন চোখে বলল, না, এক্ষুনি যাও, আমি গান শুনতে শুনতে খাবো। কি হলো? সুন্দর মানুষটা এমন দুম করে বদলে গেল কেন? আমি নিচু গলায় বললাম, আচ্ছা, গানটা শেষ হোক। আর একটাও কথা না বলে আদিত্য তার ডান পা বাড়িয়ে আমাকে লাথি মারল আমার কোমরের একটু পাশে। ব্যালেন্স হারিয়ে খাট থেকে পড়ে গেলাম আমি। আমি প্রথম আমার বৃষ্টিভক্ত বরের কাছে মার খেলাম। বাইরে তখন হুড়মুড়িয়ে বৃষ্টি। দিনের আলো আবছা হয়ে সেই বৃষ্টির সঙ্গে ভাব ভালোবাসা করছে। আর ঘরে সুমনবাবুর গলায় গান, আমার প্রিয়া ঘন শ্রাবণ ধারায়, আকাশ ছেয়ে মনের কথা হারায়। স্বামীর প্রথম আদর যেমন সুন্দর, মারও তেমন ভয়ঙ্কর। দুটোই হঠাৎ ধাক্কার মতো লাগে। তবে আবার বলছি, আদিত্য যে আমাকে মারধর করে রেগে, এমনটা নয়। না রেগেও সে আমাকে মেরেছে। আমি যখন জিজ্ঞেস করেছি, সে সহজভাবে বলেছে, না মারলে মাথায় চড়ে বসবে, তখন গোলমাল হয়ে যাবে। একবার অভিজ্ঞতা হয়েছে, আর নয়। আমি অবাক হয়ে বলেছি, অভিজ্ঞতা? কি অভিজ্ঞতা? আদিত্য বলল, সে আছে, তোমায় জানতে হবে না। আমি খাট থেকে নামতে গিয়ে মাথা অল্প টাল খেলো। দুর্বল শরীর। দরজার পাশে গিয়ে সুইচ বোর্ড হাতড়ে আলো জ্বাললাম। কই, কেউ কোথাও নেই তো। থাকবেই বা কেন? নিজের উপর বিরক্ত হলাম। গলা শুকিয়ে গেছে, মাথাও গরম লাগছে। ভয়ে নাকি জ্বর বাড়ল? টেবিলের ওপর রাখা বোতল থেকে অনেকটা জল খেলাম। আলো নিভিয়ে ফের বিছানায় ফিরলাম। উদ্ভট বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি কেন? আমি মাথা ঘামানোর মানুষ নই, আমি ঠান্ডা মাথার মানুষ। আজ দুপুরে একটা কাণ্ড হলো। ছাতা মাথায় পোস্টম্যান একটা খাম নিয়ে এলো। খামের ওপর আমার নাম লেখা। সেই নাম বৃষ্টির জলে ভিজে গেছে। বুড়ো পোস্টম্যান বলল, বর্ষাকালে নাকি এই ঝামেলা, চিঠির নাম ঠিকানা মুছে যায়। খাম খুলে দেখি কয়েক লাইনের চিঠি, সেটাও জলে ধোয়া ধোয়া। মনে হচ্ছে কালি নয়, বৃষ্টির জল দিয়ে লেখা। তবে পড়া গেল।
আমি পড়লাম। তারপর অনেকটা সময় চুপ করে বৃষ্টির ছাট গায়ে মেখে বারান্দায় বসে থাকলাম। আজ আদিত্য ফিরেছে তাড়াতাড়ি, খানিকটা ভিজেছেও। লোকটা বৃষ্টিতে ভিজে ছেলে মানুষের মতো মজা পায়। এই মজা দেখে ভালো লাগে। আদিত্য উঠোন থেকে হাত বাড়িয়ে আমাকে ছাতাটা দিল, হেসে বলল, নিতা, আজ তোমায় রান্নাবান্না করতে হবে না, খাটাখাটনি বন্ধ, তোমার ছুটি। আমি রুটি তরকারি মাংস কিনে এনেছি, দুজনে মিলে রাতে ফিস্ট হবে, ভালো না? তুমি চট করে খাবারগুলো গরম করে ফেলো। আমি রান্নাঘরে খাবার গুছিয়ে ঘরে এলাম। আদিত্য জানলার সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল আর বৃষ্টি দেখছিল। অন্ধকারের বৃষ্টি, গা ছমছমে। ভেবেছিলাম খাবার পর বলবো, তারপর মনে হলো দেরি হয়ে যাবে। সারা দিন ভেবেছি, আর নয়, যা হবার আজই ফয়সালা হয়ে যাক। আমি ঠান্ডাভাবে চিঠির কথা তুললাম। আদিত্য আমার দিকে মুখ ফিরিয়ে খানিকক্ষণ চুপ করে রইল। বলল, কোথা থেকে জানলে? আমি বললাম, ঘটনা সত্যি কিনা বলো। আদিত্য বলল, কোন ঘটনা? আমি ধানাই পানাই করলাম না, আঁচলে হাত মুছে বললাম, তোমার আগে একটা বউ ছিল। একদিন ঝড় বৃষ্টির রাতে তুমি তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তার পেটে তখন সন্তান এসেছে। তুমি তাকে মিথ্যে দোষ দিয়েছিলে, বলেছিলে সন্তান নাকি তোমার নয়। আসলে তুমি তাকে তাড়াতে চেয়েছিলে। বেচারি সেই বৃষ্টি রাতে হাইওয়ে পর্যন্ত গিয়ে ট্রাকের তলায় সুইসাইড করে। এই ঘটনা কি সত্যি? আদিত্য সিগারেটে লম্বা টান দিল। জানলা দিয়ে টুকরোটা ফেলে নিষ্পৃহ গলায় বলল, হ্যাঁ সত্যি, তবে পুরোটা নয়। আমি সন্ধ্যাকে নিজেই মেরে আধমরা করে ফেলি। পেটে বাচ্চা, শরীর দুর্বল, অল্প মারেই জ্ঞান হারায়। তারপর গাড়ির ব্যবস্থা করে হাইওয়েতে নিয়ে গিয়ে ফেলে আসি। বাকিটা ট্রাকের কাজ। এইসব কাজে সাহায্য করবার জন্য আমার লোক আছে। তারা মিথ্যে সাক্ষীও দেয়। মানুষ মরে গেলে মরে যায়, নিজে মরলো না অন্য কেউ মারলো তাতে কি এসে যায়? বাদ দাও, খাবার নিয়ে এসো নিতা, খিদে লেগেছে। খাবার পর শুয়ে শুয়ে আদিত্য কিছুক্ষণ নিজের মনে গুনগুন করে গান করলো। মনে হলো কোনো বৃষ্টির গান। এখন ঘুমিয়ে পড়েছে। আদিত্যর একটা গুণ আছে, যখন ঘুমোয় তখন হুঁশ থাকে না। আকাশ ভেঙে পড়লেও উঠবে না। ঘুমের সময় ডাকলে খুব রেগে যায়, মাথায় যেন খুন চাপে। আমার ঘুম আসছে না, তার উপর কে যেন ডাকাডাকি করছে। জল খেয়ে আলো নিভিয়ে বিছানায় ফেরবার মিনিট তিনেক কোনো সমস্যা হলো না। তারপরে আবার সেই গলা, মিহি গলা। কি হলো নিতা, ঘুমিয়ে পড়লে? আমি এবার লাফ দিয়ে উঠে বসলাম। ফিসফিস করে বললাম, কে আপনি? কোথায় লুকিয়ে আছেন? লুকিয়ে থাকবো কেন, এই তো আমি। খুব ভয় করছে, তারপরেও কথা বলে মানুষটা কোথায় আছে বোঝবার চেষ্টা করছি। মানুষ না শুধু গলার আওয়াজ? আছে কোথায়? ঘরের বাইরে, খাটের তলায়, আলমারির পিছনে? কাঁপা গলায় বললাম, আমি কিন্তু আমার স্বামীকে এক্ষুনি ডাকবো। চুপ, শুধু বৃষ্টির আওয়াজ, নানা রকম আওয়াজ। এবার মিহি গলা যেন একটু হাসল, চাপা গলায় বলল, লাভ হবে না, প্রমাণ করতে পারবে না, আমাকে দেখাতে পারবে না। তোমার বর রেগে যাবে, ঘুম ভাঙানোর জন্য মারধর করতে পারে। বলা যায় না, বাড়ি থেকে হয়তো বের করে দেবে। এই রাতে তুমি তখন যাবে কোথায় নিতা? হাইওয়েতে, ট্রাকের তলায়? আমার দম বন্ধ হয়ে আসছে। কোনো রকমে বললাম, আপনি কি চান? টাকা পয়সা, গয়না? আবার খানিকক্ষণ সব চুপ। বৃষ্টির ঝরঝর আওয়াজ। সেই আওয়াজের মধ্যে থেকেই যেন গলা ফিরে এলো। খুব সহজ জিনিস,
তুমি তোমার পাশে শুয়ে থাকা লোকটাকে মেরে দাও। আমি কেঁপে উঠলাম, বললাম, কি কি বলছেন আপনি? আদিত্যকে মেরে ফেলবো? আমার স্বামীকে? কে আপনি? দেরি হয়ে যাবে নিতা। আদিত্য যখন জানবে তুমি মা হতে চলেছ, তোমাকে ও আগে স্ত্রীর মতো হয় তাড়াবে, নয় মারবে, তারপর আবার বিয়ে করবে। তার আগেই তুমি ওকে মেরে ফেলো, আজই, এখনই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি দু হাতে বিছানার চাদর খামচে ধরেছি। অস্ফুটে বললাম, কি করে, কি করে? অদৃশ্য গলা যেন খুশি হলো, সামান্য হেসে বলল, খুব সহজ। মাথার বালিশটা তুলে মুখের উপর চেপে ধরো, খুব জোরে চেপে ধরবে। যত জোরে ও তোমার কাঁধ চেপে ধরেছিল, ঠিক ততটাই জোরে। খুব ছটফট করবে, পা ছুড়বে, তুমি ছাড়বে না। মিনিট 5 চেপে ধরলেই হবে, ছটফটানি থেমে যাবে। আমি বিড়বিড় করে বললাম, তারপর? আমি তো ধরা পড়ে যাব। লুকিয়ে থাকা গলা আবার যেন হাসল, বলল, পাগল, ধরা পড়বে কেন? আমি আছি না। মেরে ফেলবার পর লাশটাকে কোনো রকমে পিছনের পুকুরে নিয়ে গিয়ে ফেলবে। লাশের সঙ্গে তোমার বরের ছাতা, কাজের জায়গার ব্যাগ, কাগজপত্র, মানি ব্যাগ, কাল রাতে যে রুটি এনেছিল তার যে কটা বেঁচে আছে সেগুলোও ফেলবে। এত রাতে এই ঝড় জলে কেউ দেখতে পাবে না। কাল পুলিশ বডি পাবে, ব্যাগ পাবে, ছাতা পাবে, বুঝবে রাতে বাড়ি ফেরবার সময় জলে পড়ে মারা গেছে। বৃষ্টিতে জল আর ডাঙা এক হয়ে গেছে, পুকুর আলাদা করতে পারেনি। সবাই জানবে তোমার বৃষ্টি ভক্ত বর মরেছে বৃষ্টির কারণে। বৃষ্টি মেরে দিয়েছে, বুঝলে? নাও, দেরি করো না, বালিশটা তোলো। আমি বারান্দায় বসে আছি। ভোর হতে আর বেশি দেরি নেই। প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারপাশ। জলের ছাঁটে ভিজে যাচ্ছি আমি। অপেক্ষা করে আছি বৃষ্টি আবার কখন আমার কাছে আসবে, মিহি গলায় ফিস ফিস করে আবার কথা বলবে আমার সঙ্গে। বৃষ্টির নতুন আওয়াজ শুনবার জন্য আমি কান পেতে রই। গল্প আমি কান পেতে রই, লেখক প্রজিত গুপ্ত। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।